আপনার আমার সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স হাজির হয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের বাংলা গল্পের বিপুল সম্ভার নিয়ে আপনার দোরগোড়ায়। শুনতে থাকুন। নিশি এই শব্দটি আমাদের কাছে বেশ পরিচিত। নিশির ডাকের কথা তো আমরা সকলেই জানি। একটি গ্রামে এই নিশিকে কেন্দ্র করেই দেখা দিয়েছিল এক ভয়ঙ্কর বিভীষিকা। গোটা গ্রাম তোলপাড় করেও এই নিশির অস্তিত্বের কথা কেউ জানতে পারেনি। ওঝা তান্ত্রিক কেউই সেই নিশির হুঙ্কারকে দমিত করতে পারেননি। এরপরে ওই গ্রামে পা রাখেন তারানাথ তান্ত্রিক। তিনি কি পারবেন এই হুঙ্কারকে থামাতে? লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে প্রথমবার তারানাথ ও নিশিকঙ্কালীর বিভীষিকা গল্পটি শুনুন। তারানাথ ও নিশিকঙ্কালীর বিভীষিকা। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করুন। হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে এইবার। মোটা মোটা দুখানি সুতির বস্ত্রের উপর মোটা একখানা শাল চাপিয়েও ঠান্ডার দৌড়াত্ম কমানো গেল না। বেজায় মুশকিলে পড়া গেল। মনটা এক কাপ চায়ের দিকে ঝুঁকছে। থড়ি ঘড়ি অফিস ছুটির পর বেরিয়ে সোজা মোড়ের মাথার চায়ের দোকানে গিয়ে হাজির হলাম। চায়ে চুমুক দিতে দিতেই ভর সন্ধ্যাবেলা পেপারখানা খুলে নিয়ে মুখের সামনে ধরলাম। সকাল থেকে অফিসে কাজের চাপে পেপার পড়ার সময় হয়নি। পেপার পড়তে পড়তেই মনে মনে কিশোরী ব্যাটার নাম আওড়ে বললাম, সে ব্যাটার অনেক দিন দেখা নেই কেন? প্রায় 1 মাস হতে চলল। প্রাণের বন্ধুকে ভুলে নতুন কোনো সঙ্গীর কবলে পড়ল নাকি সে? না, এভাবে হবে না, বাড়ি যেতে হবে। তাছাড়া সেই কবে তাকে নিয়ে একবার জ্যোতিষ মহাশয়ের বাড়ি গিয়েছিল, তারপর থেকেই তো আর তার পাত্তা দেখছি নে। ওদিকে তারানাথ মনে মনে কি ভাবছে কে জানে। ছি, মানুষটার খোঁজ নিতে যাওয়া হয়নি অনেক দিন। মনে মনে এসব ভাবতে ভাবতেই চায়ের পেয়ালা সমাপ্ত করে উঠে দাঁড়ালাম। খানিক দাঁড়িয়ে এদিক ওদিক লক্ষ্য করে দেখলাম একটা ট্রাম আসছে। বাহ, এই তো উঠে পড়া যাক। বাবা মাত্রই ট্রাম সম্মুখে দাঁড়ালো। খোলের ব্যাগটা শক্ত করে চেপে উঠে বসে পড়লাম। এত ঠান্ডা কিন্তু কোনোবার পড়ে না। তবে এইবার বেশ জাঁকিয়ে শীত পড়েছে, যাকে বলে। আর এইরকম ঠান্ডায় তারানাথের গল্প হলে জমে যাবে বই কি। তবে সেসবের আগেও যে তার সঙ্গী কিশোরীকে ধরতে হবে। ব্যাটার জন্য মনটা উদাস হয়ে গেল। একবার ওর বাড়ি হয়েই যাব আজ। ট্রামের গতি বাড়তেই একটু কোণ ঘেঁষে গা এলিয়ে বসলাম। গন্তব্যে পৌঁছানোর পথের দূরত্ব এখনো ঘণ্টাখানেক। তাই একটু চোখ বুজে ক্লান্ত শরীরটাকে বিশ্রাম দেওয়াই উচিত কাজ হবে। ঠিক কতক্ষণ জানা নেই। ট্রামের ঘণ্টা সঙ্গে হালকা ঝাঁকুনিতে তন্দাচ্ছন্ন চোখ দুটি অতি কষ্টে খুলে দেখলাম আমি গন্তব্যের ঠিক কাছেই। ভাগ্যিস আর একটু হলেই ফিরতি পথে বাড়ি ফিরতে হতো। দুগ্গা দুগ্গা করে পেন্নাম ঠুকে উঠে দাঁড়িয়ে নেমে পড়লাম। নেমেই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হনহনিয়ে হেঁটে চললাম কিশোরীর বাড়ির গলির দিকে। কাল রবিবার, ছুটির দিন, তাই একটু রাত হলেও অসুবিধা নেই। তবে রাত বাড়লে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পায়, সেইখানেই যত মুশকিল। এসব সাত পাঁচ চিন্তা করতে করতেই আনমনে হেঁটে চলেছি। হঠাৎ চমকে উঠলাম একটা ডাক শুনে। সত্যি বলতে শীতের রাতে অন্ধকারাচ্ছন্ন গলির মাঝে কেউ যদি ওর পিঠের উপর হাত রেখে দাঁড়ায়, তাতে আচ্ছা লোকই ভয় পাবে। আরে ভাইয়া, চললে কোথায়? ভয় পেলে নাকি? তা ভয় পাবো না,
আচমকা মাঝপথে কিশোরীর আবির্ভাব ঘটবে সেটা কে ভেবেছিল? মুখ চোখ স্বাভাবিক রেখেই বললাম, তা ভায়া বলি, বন্ধুটিকে তো ভুলেই মেরে দিয়েছ। বেঁচে আছি না মরে গেছি কোনো খোঁজ খবর নাও? সহাস্যে আমার দিকে তাকিয়ে কিশোরী উত্তর দিল, আহা চড়ছ কেন? শোনোই না, তোমার বাড়ির উদ্দেশ্যেই তো রওনা হয়েছিলাম। আসলে এই মাসে একটু অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তাই দেখা করতে পারিনি। রাগ করো না, বোঝো তো সব। তবে কাল কিন্তু তোমারকে ছাড়ছি না। তারানাথের বাড়ি যাব একবার, তার জন্যই তো তোমাকে সে কথা জানাতে আসছিলাম। এই জন্যই কিশোরকে এত ভালো লাগে আমার। ঠিক আমার মনের কথা বুঝে যায়। প্রাণের বন্ধু কি আর সাধে বলে লোকে? তারপর বললাম, হ্যাঁ, আমিও সেই জন্যই তোমার কাছে আসছিলাম। কাল তো ছুটি, দুপুরে খাওয়ার পর সোজা তার বাড়ি। জানো তো মনে হয় বেজা চোটে আছেন। আহা, উনি বুঝিয়ে বললেই বুঝবেন। উনি কি আর আমাদের মতন অবুঝ? তা তো নয়। শোনো, তাহলে চলো আমার বাড়ি, এক কাপ চা খেয়ে আসবে। না, দেখা যখন হয়েই গেল, একেবারে কাল দুপুরে মোড়ের মাথায় চলে আসবে। এখন আর বাড়ি যাব না, বড্ড ক্লান্ত, একটু বিশ্রাম প্রয়োজন। রাগ করো না কেমন? অগত্যা মুখটা বেজার করে কিশোরী বলল, ঠিক আছে, তবে তাই হোক। চলো, গলির মুখ অবধি তোমায় এগিয়ে দিয়ে আসি। কাল রাতে কম্বলকে সঙ্গী করে বেশ জোরদার ঘুম হয়েছে। শীতের সকালে সূর্যরশ্মির তীব্র তাপে নিজেকে সেঁকে নিতে কে না ভালোবাসে। দুপুরের পর আবার বেরোনো আছে ভাবতেই মনটা প্রফুল্ল হয়ে উঠল। আহা, কতদিন তারানাথের সাক্ষাৎ পাবো। আর তারানাথ মানেই তো একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হওয়া। ওগুলো তো আর গল্প নয়, তার জীবনে ঘটে যাওয়া ধ্রুব কিছু সত্য। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ সেগুলোকে গল্প বলে ভাবি। কতই না গুণী ছিল লোকটা, অথচ আজ দেখো দিন আনে দিন খায়। মেয়ের চারিদিকে তাকিয়েও তো অন্য কিছু করা যায়। তাছাড়া উনি তো অলীক ক্ষমতার অধিকারী। সেই দিকটাও যদি আরও ভালোভাবে কাজে লাগাতেন। অনেক সময় ইচ্ছে করে আমি আর কিশোরী মিলে কিছু সাহায্য করি, কিন্তু উপায় কি? তারানাথের বড্ড আত্মসম্মান বোধ, পাছে অপমানিত বোধ করেন যদি। সেই ভেবেই আর আমরা সেই পথে বেশি এগোতে পারি না। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। খেয়ে দিয়ে বেড়ে একটা ঢেকুর তুলে বারান্দায় এসে দাঁড়ালাম। পকেটে হাত দিয়ে সিগারেটের বাক্স খুলে বের করতে গিয়ে দেখি মোটে একটি অবশিষ্ট। যাওয়ার পথে কিনে নিতে হবে। ঊর্ধ্ব গগনে ধোয়া উড়িয়ে সিগারেট টানার মজাই আলাদা। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। পাঞ্জাবিটা গলিয়ে পকেটে একবার হাত দিয়ে দেখে নিলাম টাকা পয়সা ঠিক মতো নিয়েছি কিনা। তারপর একটা মোটা শাল চাপিয়ে টুপিখানা হাতে তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। রাতে ফেরার সময় টুপি লাগবে বই কি, এখনই কেমন ঠান্ডা বাড়তে শুরু করেছে। মনের মাথায় পৌঁছে দেখি কিশোরী বেটা শীতে জৌথবু জম্পেশ করে গায়ে ভালোই চাপিয়েছে, সেটা বোঝা যাচ্ছে। হাসতে হাসতে বললাম, করেছ কি? তোমাকে দেখে শীত বাবাজি পালাবে মনে হচ্ছে। শীত কাতুরে কিশোরী উত্তর দিল, যা খুশি ভাবো, আমার ঠান্ডা একটু বেশি, তবে তারানাথের বাড়ি যাওয়ার পর বোধ করি ঠান্ডা একটু কমবে, কি বলো? আমি বুঝলাম গল্প শোনার জন্য অধীর আগ্রহের অপেক্ষায় ছিল সে এতদিন। তাই একটা হারিম করা গল্প শোনার আগ্রহে সে এই কথা বলল। চলো চলো, সামনের দোকানে গিয়ে একটা পাসিং শো কিনে ফেলি। আমিও এই কথাই ভাবছিলাম। কিশোরী বেলে ফেলায় মৃদু হেসে তার সাথে পা বাড়ালাম। পাসিং শোয়ের প্যাকেটটা পকেটে গুজে বললাম, চলো তো দেখি সামনের মিষ্টির দোকানটায়। এক হাঁড়ি নলেন গুড়ের রসগোল্লা কিনে সহাস্য ভঙ্গিমায় কিশোরের দিকে এগিয়ে দিতেই ওর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। মনে মনে যেন সে এটাই চাইছিল। তারপর দুই বন্ধু মিলে পা বাড়ালাম পরিচিত মর্টলেনের গলিটার দিকে।
বরাবরের মতোই গলির মুখের চায়ের দোকানে বিকেলের আড্ডা জমেছে। ঈশ্বরী সেদিকে দৃষ্টিপাত না করে হনহনি এগিয়ে চলল। সোজা তারানাথের বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে ইশারায় বলল, দেখেছ? তাকিয়ে দেখলাম দরজার একপাশে তারানাথ জ্যোতির্বিনোদ লেখা ফলকটির অবস্থা খুবই সঙ্গীন, রাস্তার ধুলোবালিতে প্রায় ঢেকে যাওয়ার উপক্রম। নিরাশ হয়ে কিশোরের দিকে ফিরে বললাম, কতবার তো বলেছি ঠাকুরমশাই দিন, ওটা সারিয়ে এনে দিই, শুনলে তো? যাক, এইসব বাদ দিয়ে দরজায় টোকা দাও দেখি। কিশোরী দরজায় কটকট শব্দ করে দুবার টোকা দিল। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পরই দরজাটা খুলে একগাল হাসি মুখে চারি এসে দাঁড়ালো। শাড়ির পরনে একটা মলিন হলুদ রঙের শাড়ি, মুখখানি মায়ায় ভরা। আমাদের দেখে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করলো, ভেতরে এসো, এতদিন কেন আসোনি? আমরা দুজনও গদ গদ হয়ে ভেতরে ঢুকিয়ে জিজ্ঞেস করলাম, চারিমা, ঠাকুরমশাই বাড়িতে আছেন তো? মিষ্টি মুখে চারি উত্তর দিল, হ্যাঁ কাকাবাবু, বাবা তো একটু বিশ্রাম নিচ্ছে, আপনারা বসুন, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। আমি কিশোরী একে অপরের মুখে চাওয়াচাই করলাম। এই সময় তারানাথ বিশ্রাম নিচ্ছে। বাবা, প্রথম দেখছি, কি জানি শরীর টরীর ঠিক আছে কিনা, তবে চারিকে দেখে মনে হলো সব ঠিকই আছে। কিশোরী চারিকে থামিয়ে বলল, শোনো, যদি দেখো তিনি গভীর ঘুমে আচ্ছন্ন তবে ডেকো না, আমরা বসছি, খানিক পরেই না হয় ডেকে দেবে। আর যাওয়ার আগে এই হাঁড়িখানা ভিতরে নিয়ে যাও দেখি। সহাস্য ভঙ্গিমায় হারিয়ে এগিয়ে ধরতেই চারির মুখখানি উজ্জ্বল হয়ে উঠল। একগাল হেসে সেটি নিয়ে দৌড়ে ভিতরে প্রবেশ করল সে। আমি আর কিশোরী তখন বসে পড়লাম ঘরের এক কোণে। তারানাথ যে একজন জ্যোতিষী তাই এই ঘর দেখলে পরিষ্কার বোঝা যায়। ঘরের একটি জীর্ণকায় টেবিলের উপর জ্যোতির্বিজ্ঞানের কিছু বই বিদ্যমান, সাথে একখানি হাতুস কাচও আছে বই কি। অদূরে টানানো মা কালীর প্রতিচ্ছবির সামনে ধূপের পোড়া অংশ তখনও পড়ে রয়েছে। ছবিতে টানানোর জবার মালাও নেতিয়ে পড়েছে, যতদূর সম্ভব আজ সকালে দিয়েছিল। তন্ত্রমন্ত্র ছেড়ে বহুদিন হলো তারানাথ এই সংসারী হয়েছে, তবুও গুরুর নির্দেশে কোনো দিনই অমান্য করে না। তারানাথ বলে, চর্চা না করলে নাকি মানুষের বুদ্ধিও বিনষ্ট হয়, সেখানে এসব তো এক প্রকার ক্রিয়া। এইসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। একটা গম্ভীর স্বর আমার স্তম্ভিত ফেরালো। তাকিয়ে দেখি তারানাথ সম্মুখে দাঁড়িয়ে। বয়সের ভারে নুয়ে পড়া তক্তপোষ থেকে উঠে দাঁড়িয়ে প্রণাম জানালাম। কি হে, তোমরা দেখছি এই বুড়ো মানুষটাকে একেবারে ভুলে গেছো। কতদিন হয়ে গেল আমি যে চিন্তা করি, সে বিষয়ে কি বোঝো তোমরা? তারানাথের প্রশ্নে স্বাভাবিকভাবে আমি আর কিশোরী লজ্জায় পড়ে গেলাম। বললাম, মাফ করবেন ঠাকুরমশাই, আসলে ওই কিশোরী ব্যাটারি পাতা ছিল না অনেক দিন। ও ছাড়া সঙ্গীহীন আমি, তাই মন চাইতেও আসতে পারিনি। আমার কথা শেষ হওয়া মাত্রই কিশোরী বলে উঠল, আসলে আমার মেজো পিসির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেসব নিয়ে তারপর অফিসের কিছু কাজেও ব্যস্ত ছিলাম। আপনি কিছু মনে করবেন না ঠাকুরমশাই, আপনি অন্তর্যামী, আপনি জানেন আপনি আমাদের কাছে কতটা। বসো, তোমরা বসো। তবে নলেন গুড়ের রসগোল্লা যে তোমরা আনবে সে আমি বিলক্ষণ জানতাম, অপূর্ব স্বাদ বটে। ঠাকুরমশাই, আপনার জন্যই তো। তক্ত বসে বসতে বসতে তারানাথ হাঁক পারল, চারিমা, গরম গরম চার মুড়ি মেখে দিয়ে যা দেখি। আমরা তিনজনেই ঘরের এক কোণে রাখা জীর্ণকায় তক্তপোষের উপর বসে আছি। সন্ধে নেমেছে, পাল্লা দিয়ে ঠান্ডার তেজও বেড়েছে। পাসিং সইয়ের প্যাকেটটা তারানাথের হাতে দিতেই তৎক্ষণাৎ সেটিতে আগুন দিয়ে
জ্বালিয়ে একটা ধোঁয়া ছেড়ে বলল, কি ঠান্ডায় জবুতবু অবস্থা দেখছি। তবে ঠান্ডার আর কি বুঝবে, গায়ে এত কিছু চাপিয়েও ঠান্ডা যায় না। মানুষের এখন সহ্য ক্ষমতার বড় অভাব, বুঝলে। তারানাথের কথা শুনে কিশোরী একটা রহস্যের আভাস বুঝে বলে উঠল, কেন কেন, আপনি কি পারতেন এসব ছাড়া ঠান্ডা নিরাময় করতে? যাই বলেন, এবার কিন্তু বেশি ঠান্ডা পড়েছে, সহ্য করার মতো নয়। পাশিংশোতে আরেক টান মেরে তারানাথ বলল, এই ডুগুতে এই হাল, তবে আজ থেকে 30-40 বছর আগে যা ঠান্ডা সেবার পড়েছিল, তখন তোমরা থাকলে কি করতে সেটাই ভাবছি। আমি কৌতূহল প্রকাশ না করে থাকতে পারলাম না, বলেই ফেললাম, ঠাকুরমশাই, নিশ্চয়ই আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা রয়েছে, সেটা আমরা শুনতে চাই। তারানাথ পাশিংশয়ের অবশিষ্ট অংশ নারকেল মালায় খোয়াতে চেপে দিয়ে বলল, শোনো তবে, তখন পৌষ মাসের 12 কি 13 তারিখ হবে। জানোই তো তোমরা, তখনকার দিনে এত বাড়ি ঘর ছিল না, জঙ্গল আর গাছপালার জন্য ঠান্ডা স্বাভাবিকভাবেই বেশি ছিল। তবে একটা কথা কি জানো, গাছপালার জন্যই কিন্তু পরিবেশের ভারসাম্য বজায় ছিল। এখনকার দিনের মতন এত গাড়ি ঘোড়া তখন ছিল না। তা যা হোক, ছাড়ো, তখন আমার বিয়ে হয়নি, ভবঘুরে জীবন কাটাচ্ছি। তোমরা তো জানো, আমার তন্ত্র সাধনা সমাপ্ত না হলেও পরবর্তীতে মধুসুন্দরী দেবীর বর আমি প্রাপ্ত করেছিলাম। সংসার জীবন আমার কোনো কালেই খুব একটা পছন্দের ছিল না। সেই সময়টা আমি ঘুরে বেরিয়েছি বাংলার বিভিন্ন প্রান্তে। একদিন হঠাৎ হাতে একখানি পত্র পেলাম। পত্রটি খুলে দেখলাম আমার বন্ধু অজয়নাথের চিঠি। আমাকে নিমন্ত্রণ করেছে তার একমাত্র কন্যার অন্নপ্রাশনে। চিঠিতে বারংবার উল্লেখ করেছিল তার মেয়েকে এসে একবার দেখে যেতে। অগত্যা বন্ধুর অনুরোধে রাখতেই ঠান্ডায় একখানি কম্বল চাপিয়ে বেরিয়ে পড়লাম। এতটুকু বলতেই চারিমা ঘরের মধ্যে প্রবেশ করলো। কিশোরীর চোখ জলজল করে উঠল। ঠান্ডায় কাবু কিশোরীর অবস্থা তখন ছোট্ট একটা বাচ্চার মতো। চায়েরি মায়ের হাতে এক বাটি মুড়ি আর চানাচুর সহযোগে চাটাই কিশোরীর মুখ উজ্জ্বল হওয়ার কারণ। চারিমা সেগুলো দিয়ে আবার ঘরের মধ্যে প্রবেশ করলো। ইহে, খাও খাও, এর বেশি তোমাদের জন্য কিছু করার সামর্থ্য আমার নেই, তা তো তোমরা জানোই। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, এভাবে লজ্জা দিবেন না ঠাকুরমশাই, আপনি যে আমাদের কাছে কি সেটা আমরাই জানি। তারানাথ সিলিংয়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলতে শুরু করলো। অজয়নাথের বাড়ি ছিল কৈকলাতে। সকাল সকাল বেরিয়ে দুপুরের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। পৌঁছে তো দেখি সে সেই সময় ভালোই টাকা পয়সা করেছে। বাড়িটি একতলা হলেও ভেতরে বাগান, পুকুর, সব দ্বারা সুসজ্জিত। মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজনটিও মন্দ নয়। সুগন্ধি চালের ভাত, ঘি, শাক ভাজা, শুক্তো, এছাড়াও পুকুরের বড় রুই, সঙ্গে পাঁঠার মাংস সহযোগে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে দুপুর গড়িয়ে বেলা হয়ে এসেছিল। অনেক দিন পর অজয়নাথের সঙ্গে দেখা। খাওয়া শেষে ছোটবেলার বন্ধুর সাথে স্মৃতিচারণা করতে করতে কখন যে বিকেল হয়ে এসেছিল খেয়াল রইল না। আমাকে অনেকটা পথ ফিরতে হতো, যদিও আমার বন্ধুটি আর বৌঠান অর্থাৎ তার স্ত্রী আমাকে থেকে যাওয়ার অনুরোধ করেছিল, কিন্তু তবুও কেন জানি না মন চাইল না। আর তোমরা তো জানো, আমি কোনো দিন আমার মনের বিরুদ্ধে যাইনি। তাই অগত্যা তারা আমায় বিদায় জানিয়ে গরুর গাড়িতে কৈকলা স্টেশনে অবধি ছাড়ার জন্য একটি গরুর গাড়ি এনে দিল। যথারীতি তাদের বিদায় জানিয়ে আমি গরুর গাড়িতে চড়ে বসলাম। ঠান্ডা জাঁকিয়ে পড়েছে। সূর্যাস্তের অপরূপ শোভা প্রত্যক্ষ করতে করতে এগিয়ে চললাম। গরুর গাড়ি কিছু দূর যেতে
একটি মধ্যবয়স্ক লোক উঠে বসলো। লোকটু গাড়িতে উঠেই আমাকে একবার আপাদ মস্তক মেপে নিল। তারপরেই একটু আমার থেকে তফাতে সরে বসলো। লোকটির কাণ্ড কারখানা দেখে আমার হাসি পেল। আমি হাঁক পেরে বললাম, স্টেশন আর কদ্দূর? ততক্ষণে ঠান্ডা হাওয়া আমার কম্বল ভেদ করে শরীর স্পর্শ করতে শুরু করে দিয়েছে। এত ঠান্ডা আন্দাজ করেছিলাম, তবুও বন্ধুর সঙ্গে গল্পে গল্পে বেলা পড়ে এসেছিল। গাড়ির চালক উত্তর দিল, এই তো বাবু, আর কিছুক্ষণের পথ। আসলে ঠান্ডায় গরুগুলোর কষ্ট হয় কিনা তাই জোরে টানতে পারি না। ভাবলাম সেটাই স্বাভাবিক, ওরা অবলা জীব, ওরা প্রকাশ করতে পারে না। ঠান্ডায় গাড়ি টানতে কতটা কষ্ট হচ্ছে এটা ভেবেই মনটা বিষণ্ণ হয়ে উঠল। আরও কিছু দূর যেতেই পাশে বসা লোকটি গাড়ি থামিয়ে নেমে গেলেন। সামনের দিকে গিয়ে লোকটি যখন গরুর ভাড়া মেটাচ্ছেন, ঠিক সেই সময় আমি লক্ষ্য করলাম লোকটির পিছনে একটি কালো ছায়া। এতক্ষণ এত কাছে বসে থাকা সত্ত্বেও আমি বিষয়টি লক্ষ্য করিনি। তোমরা তো জানোই, অলৌকিক অতিপ্রাকৃতিক কিছু আমার আশেপাশে ঘটলে আমি টের পেয়ে যাই। ঠিক সে মতনই হলো। বুঝলাম এ কোনো সাধারণ কিছু নয়, লোকটির ঘোর বিপদ। আশ্চর্যের, এত বিপদ মাথায় নিয়ে ঘুরছে অথচ সে বুঝতেও পারছে না, নাকি বুঝতে দিচ্ছে না। এসব চিন্তা মাথায় ঘুরতেই আমি লাফিয়ে নেমে পড়লাম। তারপর গাড়ির ভাড়া মিটিয়ে লোকটির পিছু নিয়ে কিছু দূর যেতেই ডাক দিলাম, শুনছেন? একটু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা ছিল। ততক্ষণে সন্ধে নেমেছে। কনকনে ঠান্ডায় জনমানবহীন ওই পথে তখন আমি আর ওই লোকটি, সে কি মনে হতে একটু দাঁড়ালো। তারপর অতি সন্তর্পণে পেছন ফিরে বলল, কে বলছেন? আমি একটু নরম সুরে বললাম, হ্যাঁ আপনাকেই বলছি। লোকটি অবাক দৃষ্টিতে উত্তর দিল, হ্যাঁ ঠাকুরমশাই বলুন। অন্ধকার পথে তখন লণ্ঠনই একমাত্র সম্বল, তবে দুর্ভাগ্যক্রমে সেটি আমাদের কারো কাছেই নেই। ধীর গতিতে তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আপনার বাড়ি কোথায়? লোকটি এবার একটু বিরক্ত হলো, তবুও বিরক্তির ভাব প্রকাশ না করেই উত্তর দিল, কেন বলুন তো, আপনি কি কিছু বলবেন? আমি তখন লোকটিকে বুঝতে দিতে চাইনি তার সমূহ বিপদের কথা। শান্ত স্বরে বললাম, আপনি আমাকে চিনবেন না, আমি তারানাথ। যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। লোকটি সংকুচিত দৃষ্টিতে উত্তর দিল, এই গ্রামেই আমি থাকি, আমার নাম জগন্নাথ ভট্টাচার্য। আপনি কি আমাকে চেনেন? আমি কয়েক মুহূর্ত চুপ থেকে উত্তর দিলাম, না চিনি না, তবে আপনার সামনে বিপদ। যদি আপনি অনুমতি দেন আমি আপনার সঙ্গে আপনার বাড়ি যেতে চাই। আমার কথা শোনা মাত্রই লোকটির মুখ চোখের ভঙ্গিমায় পরিবর্তন লক্ষ্য করলাম। কাতর কণ্ঠে সে আমার সম্মুখে খানিকে এগিয়ে এসে উত্তর দিল, আমি জানি না আপনি কে, তবে আমি এটুকু বুঝেছি এই ঈশ্বর আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। হয়তো আমি যে বিপদে পড়েছি তার থেকে আপনি আমাকে উদ্ধার করতে পারেন। আপনি আমাকে বাঁচান বাবা, না হলে আমার যে সর্বস্ব যাবে। টাকার মোহ আমার নেই, কিন্তু আমি সন্তানহারা হতে চাই না বাবা। এই কথা বলতে বলতে সে প্রায় আমার পায়ের কাছে আসতে থাকলো। আমি তাকে শান্ত করার চেষ্টা করে বললাম, আহা করছো কি? আমার পায়ে পড়তে হবে না, আমি সামান্য মানুষ, এসবই তার ইচ্ছে। এবার আর বেশি দেরি না করে আমাকে তোমার বাড়ি নিয়ে চলো দেখি। অন্ধকারেও বুঝলাম জগন্নাথের চোখ ভিজে এসেছে। সে আর এক মুহূর্ত দেরি না করে আমাকে একটা পেন নাম ঠুকে বলল, চলুন বাবা, আমার সাথে ধীরে ধীরে এই পথে আসুন। আর মাত্র কিছুক্ষণের পথ। এই পথে গরুর গাড়ি ঢোকে না, হাঁটা পথ, একটু কষ্ট হবে আপনার। আমি মনে মনে হাসলাম। ভাবলাম এর থেকেও কত কঠিন কষ্ট জীবনে প্রত্যক্ষ করেছি, তাতে আর এমন কি।
এরই মধ্যে কিশোরী বলে উঠল, আচ্ছা, ওটা কিসের ছায়া ছিল? আপনি কি বুঝেছিলেন সেটা? তারানাথ কথা থামিয়ে বলল, সে না হয় আস্তে আস্তে বলবো, তবে এইটুকু জেনে রাখো যে সে কোনো সাধারণ আত্মা ছিল না। তোমরা হয়তো জানো, অপঘাতে মরার পর বিদেহী আত্মা ইহলোক ছেড়ে পরলোকে গমন করতে পারে না। তখন সেই সব আত্মার বাস হয় এই বিশ্বব্রহ্মাণ্ডের এক বিশেষ স্থানে। তন্ত্রক্রিয়ার বিশেষ এক পদ্ধতির দ্বারা সেসব আত্মাকে নিজের বশীভূত করা যায়। কিশোরী তৎক্ষণাৎ বলে উঠল, কোথায় থাকে সেসব আত্মা? তারানাথ গম্ভীর মুখে পাসিং সুতে একটা টান মেরে বলল, সে গল্প না হয় তোমাদের আরেকদিন শোনাবো ওখানে। আজকের ঘটনাটা আগে শুনে নাও। তারানাথের কথা শুনে কিশোরী আবার চুপ করে আগ্রহী দৃষ্টি নিয়ে একটু দেয়ালে হেলান দিয়ে বসলো। তারানাথ আবার বলতে শুরু করলেন, জগন্নাথের সঙ্গে একটা সংকীর্ণ পথ ধরে এগিয়ে চলেছি। শিনশিন করে ঠান্ডা হাওয়া বইছে। যথা সম্ভব কম্বলটাকে টেনে নিয়ে আমার দিকে একবার চেয়ে নিয়ে জগন্নাথ এগিয়ে চলল, আর তার পিছু পিছু আমি। এভাবে কিছুক্ষণ হাঁটার পর একটা দোতলা বাড়ির সামনে এসে আমরা দাঁড়ালাম। অন্ধকারে যা বুঝলাম, বাড়িটি যথেষ্ট পুরনো। সামনের দিকে বেশ কয়েকটি বড় বড় গাছ বাড়ির দালান ঢেকে আছে। অনেক দিন মেরামতের অভাবে বাড়ির কিছু অংশ ধসে পড়েছে। জায়গায় জায়গায় দেওয়ালে ফাটল ধরে বটগাছ তার শিরা উপশিরা বিস্তার করেছে। বুঝলাম বাড়িটি বেশ পুরনো। আমি যা বুঝলাম তাতে মনে হলো বাড়িটি গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। এই গ্রামে আমার আসা হয় না বহু বছর হলো। এই গ্রামের এই প্রান্তে আদেও কোনো বাড়ি ছিল না, সেই নিয়ে মনে সংশয় রয়েই গেল। সম্মুখে যে নৌকায় লোহার ফলকটি ঠেলে খুলতেই ক্যাচ করে একটি শব্দ হলো। জগন্নাথ পিছিয়ে এসে আমাকে বলল, এটাই আমার বাড়ি ঠাকুরমশাই। চলুন ভিতরে চলুন। বাড়ির মধ্যে প্রবেশ করতে যাব, এই সময় হঠাৎ কোথা থেকে দমকা হাওয়া এসে ফুলপার করতে থাকলো চারদিক। মনে হতে থাকলো কোনো একটা অতি প্রাকৃতিক শক্তির দ্বারা আমি বাধাপ্রাপ্ত হচ্ছি। এক মুহূর্ত দেরি না করে কাঁধের থেকে ঝোলাটি নামিয়ে আমি রুদ্রাক্ষের মালা হাতে নিতেই নিমিষেই চারদিক ঠান্ডা হয়ে গেল। তৎক্ষণাৎ লক্ষ্য করলাম জগন্নাথের পিছনে সেই ছায়ামূর্তিটি আর নেই। জগন্নাথ বেশ ভয় পেয়েছে, তবে তার মুখ দেখে বুঝলাম সে এইসব বিষয়ে বেশ অবগত। তাই ভয় পেলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, চলুন বাবা, ভিতরে চলুন। বাড়ির অন্দরে প্রবেশ করলাম। জগন্নাথকে দেখে বাড়ির ভিতর থেকে একজন মাঝবয়সী লোক বেরিয়ে এলো। বড় কর্তা আপনি এসেছেন? গিন্নিমা তো ভীষণ চিন্তা করছেন। ওদিকে ছোট কর্তার শরীরটা আরো বেশি খারাপ করেছে। জগন্নাথ চিন্তিত হয়ে আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই, ও আমাদের বাড়িতেই থাকে। ও আপনাকে আপনার ঘর দেখিয়ে দেবে। আমি একবার আমার ছেলের ঘর থেকে ঘুরে আসি। আপনি একটু বিশ্রাম করুন। আমি বললাম, এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন নেই। তার থেকেও বেশি প্রয়োজন এই বাড়ির অবস্থা জানার। তাই আমিও তোমার সাথে আসতে চাই। অগত্যা জগন্নাথ আর কথা বাড়ালো না, আমাকে বলল, চলুন। তারপর ইশারায় সিঁড়ির দিকে ইঙ্গিত করল। আমার পিছনে আসুন। আমি তার পিছনে পেছনে সিঁড়ি ভেঙে উপরে দোতলায় গিয়ে থামলাম। এই দোতলায় মাত্র দুটি ঘর আর একটা লম্বা ঝুল বারান্দা। সেই বারান্দা পেরিয়ে একটি ঘরের সামনে এসে জগন্নাথ দাঁড়িয়ে পড়ল। তারপর নিচু স্বরে বলল, এই ঘরে আমার ছেলে আছে। ওকে ঘিরে শুরু হয়েছে যত সমস্যা। আপনি আসুন। জগন্নাথ দরজায় হাত রেখে সামান্য ঠেলতেই ক্যাক শব্দ করে দরজাটা খানিক ফাঁক হয়ে গেল। ভেতরে ঢুকতে গিয়ে একটা ভোটকা গন্ধ নাকে এলো। থমকে দাঁড়ালাম। দেখলাম জগন্নাথ একটু অস্বস্তি নিয়ে ভেতরে প্রবেশ করলো। তবে তীব্র পচা গন্ধ শুধুমাত্র
আমি অনুভব করছি, আর কেউ নয়। না হলে সাধারণত মানুষের পক্ষে এত তীব্র গন্ধ সহ্য করার ক্ষমতা নেই। এগিয়ে গিয়ে বিছানায় তাকিয়ে দেখলাম একটা জীর্ণকায় শরীর মিশে গেছে বিছানায়, চুলগুলো উস্কো খুস্কো। ছেলেটির দিকে ইশারা করে জগন্নাথের চোখে জল এসেছে, সেটা আমার নজর এড়ালো না। ছেলেটির দিকে আমি তাকাতেই দেখলাম চোখ খুলে তাকালো সে আমার দিকে। চোখ দুটি অসম্ভব লাল, ক্ষিপ্ত দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে। জগন্নাথ করুণ দৃষ্টিতে তখনও তাকিয়ে আছে ছেলের দিকে। বুঝলাম তার রক্তচক্ষু শুধু আমারই নজরে এসেছে। জগন্নাথের দিকে ফিরে বললাম, চলুন এই ঘর থেকে নিচে চলুন। জগন্নাথ আমার মুখের দিকে একবার চেয়ে নিয়ে তারপর চুপচাপ ঘরের বাইরে বেরিয়ে এলো। নিচে নেমে এসে আমাকে বলল, ঠাকুরমশাই, আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝেছি তাতে আমি জানি পারলে আপনি পারবেন আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। ছেলে ছাড়া আমি নিঃস্ব। ওর কিছু হয়ে গেলে আমি আর নির্মলা শেষ হয়ে যাব। আমাদের আর এই পৃথিবীতে বাঁচার কোনো অর্থই থাকবে না। আমি বললাম, আরে আরে শান্ত হন, ঈশ্বরের ওপর ভরসা রাখুন, আর তারপর আমি দেখছি কি করা যায়। সৌজন্যতার খাতিরে জগন্নাথ বলল, আজ রাতটা বিশ্রাম নিন ঠাকুরমশাই। আমি কাল সকালে আপনাকে সবটা খুলে বলবো, তারপর আপনি বুঝবেন কি করা যায়। শুধু একটি অনুরোধ, আমার একমাত্র সন্তানকে আপনি বাঁচান। এক অসহায় পিতার সামনে দাঁড়িয়ে আমি নিজেও বড্ড অসহায় হয়ে যাই। মনের দিক থেকে আমি নরম, সে কথা বোধ করি তোমরা জানোই। এই জগৎ সংসারে আমি অনেক কিছু যেমন পেয়েছি, তেমন হারিয়েছিও অনেক কিছু। জগতের মায়া বড় কঠিন জিনিস, হে মায়া ত্যাগ করাও বড় কঠিন। খুব সহজেই আমরা মায়াচ্ছন্ন হয়ে পড়ি, তারপর আমৃত্যু এই মায়া আমাদের বই নিয়ে বেড়াতে হয়। আর এই মায়ার বাঁধনে বাধা পড়ে যাওয়া মানুষ সমাজ এ মায়ার ঘেরাটোপেই একদিন মৃত্যুবরণ করে। তারানাথের আবেগঘন কণ্ঠে কথাগুলো শোনার পর কিশোরী বলে উঠল, সে আপনি ঠিকই বলেছেন ঠাকুরমশাই, আমরাও আপনার গল্পের মায়ায় বাধা পড়ে গেছি। তাই সপ্তাহের শেষ হোক কিংবা মাসের শেষ, আপনার গল্প না শুনলে আমাদের জীবনটাই অসম্পূর্ণ লাগে। এটাই তো এক প্রকার মায়া, কি বলুন ঠাকুরমশাই? প্রশ্নটা ছুড়ে দিয়ে কিশোরী তারানাথের দিকে তাকালো। আমি বুঝলাম এইবার কিশোরী বেটা গল্পের তাল কাটতে চলেছে, তাই সঙ্গে সঙ্গেই বলে উঠলাম, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথের পাশিংশুটা জ্বলছে, তাতেই একটা টান মেরে তারানাথ বলতে শুরু করলো, সেদিন রাতে আমি আর বিশেষ কথা বাড়ালাম না, শুধু একবার বাড়ির চারপাশটা অন্ধকারই একবার দেখে নেওয়ার চেষ্টা করলাম। আর সেটা দেখতে গিয়ে নজরে এলো অদূরে একটা গাছের পাশ দিয়ে দ্রুত গতিতে একটা ছায়ামূর্তি সরে গেল। আমি চুপ করে জগন্নাথের দিকে ফিরে বললাম, আজকে রাতে দরজা ভালো করে আটকে ঘুমোবেন, কোনো সারা শব্দতেই দরজা খুলবেন না। জগন্নাথ কিছু না বুঝলেও আমার ওপর ভরসা করে মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করেছিল। সেদিন রাতটা আমার ভালো ঘুম হয়নি। মনের মধ্যে চিন্তাগুলো তার শাখা পোশাখা বিস্তার করেছিল। খালি ভাবছিলাম ছেলেটির যা অবস্থা দেখলাম, তাতে আমি যা ভাবছি নিশ্চিত সেটি ঘটেছে, কিন্তু কিভাবে? যাক, সকালে জগন্নাথের থেকে সবিস্তারে জেনে নেওয়া যাবে। পরদিন ভোরে পাখির ডাকে ঘুম ভাঙল। উঠে দেখলাম চারিদিক কুয়াশাচ্ছন্ন, গাছের পাতায় পুরো কুয়াশা জমে ভারী হয়ে এসেছে। সূর্যের আলো গগন ভেদ করে মর্তে প্রবেশ করতেই কুয়াশা ধীর গতিতে কেটে যেতে থাকলো। তাকিয়ে দেখি ঘরের সামনে নির্মলা দেবী এসে দাঁড়িয়েছেন। আমি বলে উঠলাম, আসুন মা ঠাকুরুন, ঘরের ভিতরে আসুন। তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখলাম হাতে প্রাতরাশের জন্য উপদেয় সমস্ত খাবার নিয়ে উপস্থিত হয়েছেন তিনি। আমি বলে উঠলাম, করেছেন কি? আমি এত কিছু খাই না। বলা মাত্রই জগন্নাথ ঘরের মধ্যে প্রবেশ করে হাত জোর করে বলল,
আমাকে আপনার এইটুকু সেবা করার সুযোগ দিন। আমি আর না করতে পারলাম না, বললাম, তুমি এখানেই বসো, আমি এখনই সব শুনতে চাই, আর দেরি করা ঠিক হবে না। নির্মলা দেবী ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। জগন্নাথ এবার শুরু করলেন। আমরা এই গ্রামে 4 পুরুষ ধরে বাস করি। এই যে বাড়িটি দেখেছেন, এটি আমার ঠাকুরদাদার তৈরি। আমার বাবারা ছিলেন 2 ভাই, আর আমার বাবার আমি একটি মাত্র পুত্র সন্তান। অন্যদিকে আমার জ্যাঠামশাইয়ের কোনো সন্তান ছিল না। স্বাভাবিকভাবেই আমি ছিলাম আমার দাদুর একমাত্র নাতি, কিংবা বংশের একমাত্র প্রদীপ। আমার জ্যাঠামশাই সন্তানের জন্য অনেক চেষ্টা করেও শেষে বয়স 50-এ তিনি অকালে প্রাণ হারিয়েছিলেন। জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর থেকেই আমার জেঠিমা তার বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছিলেন। দাদুর সম্পত্তির উপর 2 ভাইয়ের সমান অধিকার থাকলেও যেহেতু জ্যাঠামশাই সন্তানহীন ছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন, তাই দাদুর সমস্ত সম্পত্তির একমাত্র অংশীদার হিসেবে আমাকে চিহ্নিত করেছিলেন। তিনি কিন্তু জেঠিমাকেও বঞ্চিত করেননি। জমির একটা অংশ তিনি জেঠিমার নামে করে দিয়েছেন। মৃত্যু, যতদিন না তার মৃত্যু হবে, এই জমির মালিকানা এবং জমি থেকে প্রাপ্ত অর্থ তাকেই প্রদান করা হবে। এই ব্যবস্থা করেই তিনি এটি করে গিয়েছিলেন। কিন্তু কোনোদিনই আমার জেঠিমা তার জমির ভাগ নিতে এই বাড়িতে আসেননি। শুধু দাদু মারা যাওয়ার সময় তিনি একবারের জন্য এসেছিলেন। তখন আমার বয়স প্রায় 18 হবে। তখন এসে তার ভাইয়ের কন্যা মধুবালার সঙ্গে আমার বিবাহের প্রস্তাব আমার মায়ের কাছে রেখেছিলেন। সত্যি বলতে কি, আমার মা তার বড় বৌমাকে খুব একটা পছন্দ করতেন না। তার কারণ অবশ্য আমি অনেক পরে জেনেছি। শুনেছিলাম তিনি টুকটাক করতেন। সন্তান লাভের জন্য তিনি মরিয়া হয়ে এসব চেষ্টা চালিয়েছিলেন। তার জেনেই নাকি জ্যাঠামশাই প্রাণ হারিয়েছিলেন। তাই আমার মা এই প্রস্তাবে রাজি হননি। তাই সেদিন সে আমার মাকে বলে গিয়েছিলেন আমরা নাকি খুব ভুল করলাম তার প্রস্তাবে রাজি না হয়ে। সে ঠিক এই বিষয়ে পরে সুদে আসলে বুঝে নেবে। আমার মাও সেদিন আর কথা বাড়ায়নি। এরপর অনেক বছর কেটে যায়। ঠাকুমাও মারা গিয়েছিলেন। তারপর আমার বিয়ে হয় নির্মলার সঙ্গে। আমার বিয়েতে বড় জেঠিমার পরিবারকে বাবা নিজে গিয়ে নেমন্তন্ন করেছিল, কিন্তু তারা আসেননি। আসলে তারা মনে করতেন আমার জ্যাঠামশাই এই বাড়িতে প্রাপ্ত সম্মান পেতেন না। তাই সেই দুঃখেই তিনি অন্যমনস্ক হয়ে থাকতেন। আর এসব হয়েছে আমার দাদুর ছোট ছেলে অর্থাৎ আমার বাবার উপর অগাধ ভালোবাসা থেকেই। যাই হোক, আমার বিয়ের প্রায় 3 বছর পর জয়দ্রীত হয়। জয়দ্রীত হওয়ার পরপরই এক সন্ন্যাসী মহারাজ আমার বাড়িতে এসেছিলেন এবং তিনি বলে গিয়েছিলেন আমার ছেলের 18 বছর পূর্ণ হলে আমরা নির্বংশ হব, নেমে আসবে চরম ফাঁড়া। এ কথা বলেই তিনি হৃদয় হয়ে গিয়েছিলেন। তারপর নির্মলা অনেক কান্নাকাটি করেছিল। অনেক কষ্ট করে আমরা তাকে সামলেছিলাম। তারপর সময়ের স্রোতে আমরা সব ভুলে যেতে থাকি। জয়দ্রীত হওয়ার ঠিক 2 বছর পর আমার মা বাবা বার্ধক্যের ভারে প্রাণ হারান। তারপর হঠাৎ একদিন, অর্থাৎ গত 3 সপ্তাহ আগে একদিন সকালে মধুবালা এসে উপস্থিত হলো তার বরকে নিয়ে আমার বাড়িতে। আমাকে জানিয়েছিল তার পিসির নাকি শেষ ইচ্ছা ছিল মধুবালার একমাত্র কন্যা সুন্দরীর সঙ্গে জয়দ্রীতির বিবাহ দেওয়া। এই প্রস্তাব শুনে আমি আকাশ থেকে পড়েছিলাম। আমি নিজেও প্রচণ্ড বিরক্ত ছিলাম আমার জেঠিমার সেদিনের আচরণে। তাই 7-5 না ভেবে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলাম আমি নিজেও তোমায় বিয়ে করিনি এবং আমার ছেলেকেও আমি তোমাদের পরিবারে বিয়ে দেব না। এখন তোমরা আসতে পারো। নির্মলা অবশ্য সেদিন আমাকে বাধা দিতে চেয়েছিল, বলেছিল অতিথি নারায়ণ।
কিন্তু জানি না কেন আমার বড্ড রাগ হয়ে গিয়েছিল। আর সেদিন ওরা চলে যাওয়ার পর থেকেই শুরু হয় যত বিপত্তি। জয়দ্রিত সেদিন বিকেলের পর থেকে হঠাৎ বমি করতে শুরু করে। আমি সঙ্গে সঙ্গে কবিরাজ মশাইকে খবর দিয়েছিলাম, তবে তার ওষুধে কোনো লাভ হয়নি। যত রাত বাড়তে থাকে তত ওর গায়ের উষ্ণতা বাড়তে থাকে। একটা সময় তা মাত্রা ছাড়িয়ে যায় এবং অবশেষে জয়ের চোখ লাল হয়ে আসে। এই 2 সপ্তাহে আমি অনেক ওঝা, অনেক বুদ্ধি দেখিয়েছি, কিন্তু কিছুতেই কোনো সুরাহা হয়নি। দিন দিন ওর শরীর বিছানায় লেগে যেতে শুরু করে। সঙ্গে শুরু হয় বাড়িতে নানান অদ্ভুত উপদ্রব। এতক্ষণ পরে আমি একটা প্রশ্ন করলাম, উপদ্রব যেমন? আমার প্রশ্নের উত্তরে জগন্নাথ বলতে লাগলো, হ্যাঁ ঠাকুরমশাই, বাড়ির চারপাশে, এমনকি বাড়ির মধ্যেও যত্রতত্র মাছের কাঁটা, মাংসপিণ্ড ছড়িয়ে পড়তে দেখা যায়। সঙ্গে জয়ের ঘরের কাছে মাঝে মাঝেই তীব্র পচা গন্ধ আসতে শুরু করে। কালকে আমি গেছিলাম গ্রামের পূর্ব দিকে একটা ভালো ওঝার কাছে, কিন্তু গিয়ে দেখলাম তিনি বাড়ি নেই। ফেরার পথেই তো আপনার সঙ্গে দেখা। বাকিটা তো আপনি জানেন। আমি এতক্ষণ সবটা চুপ করে শুনছিলাম। তারপর বললাম, বুঝলাম। আপনার ছেলের ওপর পিশাচের দৃষ্টি পড়েছে। এ কোনো সাধারণ পিশাচ নয়। আমি আমার ক্ষুদ্রতম শক্তির দ্বারা একে কতটা প্রতিহত করতে পারবো জানা নেই, তবে যা বুঝলাম আপনাদের সমূহ বিপদ এর পরের কোপ আপনার উপর পড়তে চলেছে। আমার কথা শুনে জগন্নাথ আঁতকে উঠে বলল, এটা আপনি কি শোনালেন ঠাকুরমশাই, আমার ওপর? কথাটা বলার পর মুহূর্তেই জগন্নাথের মুখমণ্ডল হতাশায় গ্রাস করল। মাথা নিচু করে রইল খানিকক্ষণ, তারপরই বলল, আচ্ছা, আমাদের পরিবারের কি বাঁচার কোনো পথ নেই ঠাকুরমশাই? আমরা কি অকালে প্রাণ হারাবো? আমি কিংবা আমার ছেলে তো কোনো অন্যায় করেনি। আর ঠিক 3 দিন পর জয় 18 বছরে পা দেবে। তাহলে ওর কি সেই দিনই? এই কথা বলতে বলতে জগন্নাথের চোখের কোণে জলে ভরে উঠল। আমি তখন এক অসহায় পিতার সামনে দাঁড়িয়ে নিজেও খুব অসহায় বোধ করছিলাম, কারণ আমি জানি জয়দ্রিতর আয়ু প্রায় শেষ হয়ে এসেছে। ওই পিশাচ ধীরে ধীরে ওর শরীর থেকে ওর প্রাণশক্তি শুষে নিয়েছে। তবুও আমি তারানাথ তান্ত্রিক। কোনো মানুষকে অসহায় অবস্থায় দেখলে আমি নিজের প্রাণ বিপন্ন করে হলেও তাকে রক্ষা করব, এই কথাই আমি দিয়েছি মধুসুন্দরী দেবীকে। তার কৃপায় আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি মানুষের পাশে থাকার, তাই আজও আমি সেটাই করব। নীরবতা ভেঙে আমি জগন্নাথকে বললাম, আমি তোমার পরিবারকে বাঁচানোর জন্য একটা প্রয়াস করতে পারি মাত্র, বাকিটা ঈশ্বরের উপর। কারণ এ কোনো সাধারণ পিশাচের কাজ নয়। আমাকে একটু সাধনায় বসতে হবে। কাল অমাবস্যা, কাল রাতেই তোমাদের ছেলের ওপর মহাপ্রহার নেমে আসবে, আর কালকেই আমাকে যজ্ঞে বসতে হবে। সেই সময় আমি যদি তাকে প্রতিহত করতে পারি তবেই বিপদমুক্ত, নচেত নয়। তবে বলে রাখা ভালো, কোনো রকম ভুল ত্রুটি আমার হলে আমার প্রাণ হারানোর সম্ভাবনা প্রবল থাকবে। এছাড়া আমি আপনাদের বাঁচানোর আর কোনো উপায় দেখছি না। জগন্নাথ নিরুপায়, তাই সে আমার কথায় তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। বলল, হ্যাঁ, আমি রাজি। আপনি যা বলবেন আমি করব। আপনি শুধু আমাদের বিপদমুক্ত করুন, আমার এটাই অনুরোধ। আমি আর কোনো দিশা দেখতে পাচ্ছি না, আমার চারিদিক অন্ধকার। আমি কোনো ক্রমে জগন্নাথকে আশ্বস্ত করলে বললাম, আমি একা একটু জয়ের ঘরে যেতে চাই, আর সেটা এক্ষুনি। জগন্নাথ সায় দিল। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে আমার সঙ্গে থাকা ঝোলাটা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলাম। আমি যত উপরের দিকে উঠছি তত অনুভব করলাম কোনো অদৃষ্ট শক্তি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি ঝোলায় হাত ঢুকিয়ে মন্ত্রপুত জল ছেটাতে ছেটাতে উপরের দিকে উঠতে থাকলাম। তারপর এগিয়ে গিয়ে
একদম জয়ের দরজার সামনে দাঁড়ালাম। জয়ের দরজার সামনে থেকে তীব্র এক পচা গন্ধে এর চারিদিক ম ম করে উঠল। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জয়ের ঘরে ঢুকে পড়লাম। দেখলাম জয়ের শীর্ণ গায়ে শরীরটা একেবারে মিশে গেছে বিছানায়। চোখ দুটো লাল হয়ে ঠিকরে বেরিয়ে আসছে। জয়ের শরীরের অবস্থা আমাকে কিছুটা চিন্তায় ফেলে দিল। তবুও নিজের মনকে শক্ত করে আমি জয়ের খাটের চারদিকে একটা করে লাল সুতো বেঁধে দিয়ে এলাম। তারপর জয়ের মাথায় হাত রেখে বেরিয়ে এলাম ঘরের বাইরে। নিচে এসে বাড়ির বাইরে চলে এলাম। বাড়ির চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম। আমার খানিক সময় লেগে গেল। তারপর আবার খানিক পরেই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। জগন্নাথ দালানেই দাঁড়িয়ে ছিল। আমাকে ভেতরে ঢুকতে দেখে তড়ি ঘড়ি আমার দিকে এগিয়ে এলো। তারপর বলল, ঠাকুরমশাই, রোজ মিলন এই সময় গিন্নিকে নিয়ে অর্থাৎ নির্মলাকে নিয়ে ওপরের ঘরে জয়কে খাবার দিতে যায়। আজকে তাই আপনার জন্য আমরা অপেক্ষা করছি। আমি বললাম, হ্যাঁ, তোমরা রোজকার নিয়ম ভাঙবে কেন? গিয়ে ওকে খাবার দিয়ে এসো, বাকিটা আমি সামলে নেব। তবে মিলনের যাওয়ার প্রয়োজন নেই, বরং তুমি সাথে যাও। আমার কথা শুনে জগন্নাথ বেশ অবাক হয়ে গেল। তারপর বলল, কেন ঠাকুরমশাই, কিছু কি হয়েছে? আমি শান্ত দৃষ্টিতে শুধু বললাম, না, কিছু হয়নি। বাড়িটির চারদিক অপরিষ্কার হয়ে রয়েছে। পুরো বাড়ির অন্দর এবং চারিদিকটা পরিষ্কার করতে হবে। বাড়ির চারিদিকে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে রয়েছে, এর প্রভাব খুব ক্ষতিকর। বাকিটা আমি পরে তোমায় বুঝিয়ে বলবো। আপাতত বাড়ি পরিষ্কার করতে হবে। আমার কথার পরিপ্রেক্ষিতেই জগন্নাথ মিলন অর্থাৎ তার বাড়ির কাজের ছেলেটির দিকে তাকিয়ে বললেন, শোন, তুই ঠাকুরমশাই যেমন বলেছেন সেভাবে বাড়ির চারিদিকটা পরিষ্কার করে দে এক্ষুনি। বাকি উনি যা বলবেন ওনার কথা মতন কাজ করবি। জগন্নাথের কথা শুনে মিলন ঘাড় নাড়ল। মিলনের মুখে যে একটা ভয়ের ভাব প্রকাশ পেয়ে অচিরে মিলিয়ে গেল, সেটা আমার নজর এড়ালো না। যাই হোক, আমি ওকে বুঝিয়ে দিলাম বাড়ির চারিদিক এবং বাড়ির ভিতরের অংশ যেন সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেয় সে। মিলন একবার আমাকে পেট নাম ঠুকে বলল, আচ্ছা ঠাকুরমশাই, এসব করলে কি ছোটো কর্তা বেঁচে যাবেন? কেন, তোমার ছোটো কর্তার বাঁচা মরার প্রশ্ন কোথা থেকে উঠছে? আমাকে পাল্টা প্রশ্ন করতে দেখে সে খানিক অপ্রস্তুত হয়ে নিজের কাজে মন দিল। দুপুরের মধ্যে সে চারিদিক পরিষ্কার করে দিল। অন্যদিকে নির্মলা দেবী কাঁদতে কাঁদতে নিচে নেমে এসে দৌড় দিয়েছেন। জয়ের দিকে আর তাকানো যাচ্ছে না। জগন্নাথ অনেকক্ষণ ধরেই বোঝানোর চেষ্টা করেছে। অনেক করে চেষ্টা করেও জগন্নাথ ব্যর্থ হয়ে আমার ঘরের সামনে এসে দাঁড়ালো। তারপর অসহায় শিশুর মতন আমার সামনে এসে বসে পড়ল। আমি তাকে আশ্বস্ত করে বললাম, উঠে বসো, ইষ্ট দেবতাকে জপ করো। ঈশ্বর আছেন, ঠিক তিনি এর বিহিত করবেন। তোমাদের ঠাকুর ঘরে মা ঠাকুরনকে থাকতে বলো, এতে মনের জোর বাড়বে। জয়ের ঘরে আজকে আর যাওয়ার দরকার নেই। আমার কথা শুনে অবাক দৃষ্টিতে জগন্নাথ বলল, রাতে ওকে খেতে দিয়ে আসে মিলন, তবে আজকে কি মিলনকে পাঠাবো না? আমি বললাম, না, প্রয়োজন পড়বে না। জয় তার শরীরের সমস্ত স্বাভাবিক শক্তি হারিয়ে ফেলেছে। সে সম্পূর্ণভাবে পিশাচ দ্বারা বশীভূত হয়েছে। এখন সন্ধে নামলে তোমাদের কাউকে ওর ঘরের সামনে যেতে দেওয়া সাক্ষাৎ মৃত্যুকে আহ্বান করার সমান হবে। নিজেকে শক্ত করো। আমি আজকের দিনটা একটু এই ঘরে থাকব। তারপর আমার ঝোলা থেকে একটা জবা ফুল বের করে জগন্নাথের হাতে দিয়ে বললাম, এটি নিজের সাথে রাখো, এটি তোমাকে সাহস যোগাবে। জগন্নাথ আমার কথা অনুযায়ী সেটি হাতে নিয়ে আমাকে প্রণাম জানিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সেদিন রাত বাড়তেই আমি চুপিসারে আমার ঘর থেকে বেরিয়ে এলাম। চারদিকে গাঢ় অন্ধকার। শীতের কনকনে ঠান্ডা হাওয়া শরীরের চামড়া ভেদ করে শিরায় শিরায় মিশে যাচ্ছে। হাতে এক ঘটি মন্ত্রপুত জল আর একটি বেলপাতা নিয়ে বেরোতে যাব। এই সময় দেখলাম একটি কালো ছায়া চুপিসারে দালান পেরিয়ে
বেরিয়ে গেল বাড়ির বাইরে। মনে মনে মৃদু হাসলাম। তারপর বেরিয়ে বাড়ির চারদিকে ছড়িয়ে দিলাম মন্ত্রপুত জল। তারপর নিজের গাত্র বন্ধন করে ফিরে এলাম নিজের ঘরে। সেদিন রাতে বাড়ির বাইরে বিশাল ঝড় উঠেছিল। চারদিক তোলপাড় হয়ে এসেছিল। বাড়ির বাইরে আছড়ে পড়েছিল কিছু তাল গাছ। পরদিন সকালে বাড়ির উঠোনের অবস্থা দেখে জগন্নাথের মাথায় হাত পড়েছিল। আমার কথা অনুযায়ী সে এবং তার গিন্নি ঠাকুর ঘরের মধ্যেই রাতটা কাটিয়ে দিয়েছিল। আজকে আমি জয়ের ঘরের মধ্যে প্রবেশ করে গতকালের থেকেও বেশি তীব্র পচা গন্ধ অনুভব করেছিলাম। আমার ঘর সঙ্গে জগন্নাথও এসেছিল। আজকে সে নিজেও এই গন্ধ অনুভব করতে পেরেছে এবং থাকতে না পেরে ছুটে নিচে ফিরে এসেছিল। অন্যদিকে মা ঠাকুরুন কাল থেকে ঠায় ঠাকুরের সামনে মাথা নিচু করে বসেছিলেন। আমি নিজেই তাকে ডাকতে না করেছিলাম। তারপর বাড়ির মধ্যস্থল যথাসম্ভব শীঘ্রই মিলনকে দিয়ে পরিষ্কার করিয়ে আমি একটি যজ্ঞ করার কুণ্ড তৈরি করি মাটি দিয়ে। তারপর বাড়ির চারিদিকে আবার মন্ত্রপুত জল ছড়িয়ে দিই। সেদিনটা আমার উদ্বেগের সঙ্গেই কেটেছিল, কারণ আমি নিজেও নিশ্চিত ছিলাম না আদেও আমার পক্ষে সম্ভব হবে কি না। তোমরা তো জানো আমি প্রত্যেক ক্ষেত্রেই আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করি। এই ক্ষেত্রেও আমি তার ব্যতিক্রম কিছু করিনি। তারপর সন্ধ্যা নামলে যথাসময়ে গাত্রবন্ধন করে আমি যজ্ঞকুণ্ডতে ঘি ঢেলে দিই। তারপর আগুন জ্বালিয়ে মন্ত্রোচ্চারণ শুরু করি। অন্যদিকে আমার মন্ত্র উচ্চারণের প্রায় সঙ্গে সঙ্গেই দোতলার ঘরের জানলা দরজা তীব্র হাওয়ায় খুলতে আর বন্ধ হতে থাকে। জগন্নাথ আমার পাশ থেকে সরে ছুটেও পড়ে যাওয়ার জন্য উদ্যত হতেই আমি তাকে ইশারায় বাধা দিই, কারণ আমি জানি এখন তার ঘরে যে যাবে তার মৃত্যু আসন্ন। আমি যজ্ঞকুণ্ড লক্ষ্য করে ছুড়ে দিতে থাকি একে একে সর্ষে এবং শুকনো লঙ্কা। একটা কালো কুণ্ডলি পাকানো ধোঁয়া পুরো বাড়িটির উপর পাক খেতে শুরু করে। ভয়ে জগন্নাথ এবং মিলন একদম আমার কাছে এসে দাঁড়িয়েছে। আমি ওদেরকেও যথাসম্ভব সুরক্ষিত রাখার চেষ্টা করেছি। আমার মন্ত্র উচ্চারণ বাড়ার সঙ্গে সঙ্গেই জয়ের চিৎকার বাড়তে শুরু করে। তারপর একটা কালো ধোঁয়া পুরো বাড়িটিকে বেষ্টন করে পাক খেতে শুরু করে। আমি বুঝতে পারি পিশাচটি জয়ের শরীর ছেড়ে অস্থির হয়ে নিজের কাজে বাধাপ্রাপ্ত হয়ে সেই বাধাটিকেই উপড়ে ফেলতে আমার দিকে এগিয়ে আসছে। আমি বিন্দু মাত্র সময় নষ্ট না করে জয়ের পরিহিত একটি কাপড়ের অংশ যজ্ঞের আগুন লক্ষ্য করে ছুঁড়ে মারি। তারপরই হঠাৎ করে ওই কালো ধোয়ার কুণ্ডলি পাক খেতে খেতে আকাশে মিলিয়ে যেতে থাকে। মনে মনে ভাবছিলাম হয়তো মুক্তি, কিন্তু না, পরক্ষণে আবার দমকা হাওয়া এসে আছাড় মারতে থাকে মাটিতে, আর তীব্র ঠান্ডা হাওয়া কাটার মতো ভিতে যেতে থাকে আমাদের শরীরে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে মন্ত্রোচ্চারণ শুরু করি। অন্যদিকে আমাদের অবাক করে দিয়ে হঠাৎ ঠাকুর ঘরের দরজা খুলে যায়। একটা তীব্র আলোর ঝলকানি এসে পড়ে যজ্ঞকুণ্ডতে। তৎক্ষণাৎ চারিদিক শান্ত হয়ে আসে। থেমে যায় দমকা হওয়া, মিলিয়ে যায় কুণ্ডলি পাকানো ধোঁয়া। এতটুকু বলে তারা নাতি একটু থামে। আমি আর কিশোরীও বিভোর হয়ে শুনছিলাম এই অভিজ্ঞতার কথা। তারপর হঠাৎ নীরবতা ভঙ্গ করে কিশোরী বলে ওঠে, ঠাকুরঘর থেকে কিসের আলো এসেছিল? আর জয়ের কি হয়েছিল? তারানাথ আবার বলতে শুরু করে, যজ্ঞ প্রায় ভোর রাত অবধি চলেছিল। সকালের আলো ফুটতেই জয়কে সুস্থ অবস্থায় উদ্ধার করেছিলাম আমরা। সে খাট থেকে মাটিতে পড়ে গিয়েছিল, তবে প্রচণ্ড জ্বর ছিল। চোখ মুখ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল। ধকল থেকেই জ্বর এসেছিল আমার যতদূর মনে হয়। অন্যদিকে মিলনকে চেপে ধরতেই সে কাঁদতে কাঁদতে সবটা স্বীকার করেছিল। মিলন প্রায় মাস 8 হবে তাদের বাড়িতে কাজে লেগেছিল। তাকে মধুবালাই পাঠিয়েছিল পিসির মৃত্যুর প্রতিশোধ নিতে। জগন্নাথের জেঠিমা পিশাচ সাধনা করতেন। সেই সাধনার ব্যবহার করেও সে সন্তান লাভ করতে পারেননি। পরবর্তীতে মধুবালাকে জগন্নাথ প্রত্যাখ্যান করার পর এই বিদ্যার ভাগ সে মধুবালাকে শিখিয়ে গিয়েছিলেন, যাতে
এতদিনের সব কিছুর প্রতিশোধ সে নিতে পারে। মধুবালার কন্যা সুন্দরীকে সে জয়ের সাথে বিয়ে দিয়ে এই অগাধ সম্পত্তির মালিকানা পেতে চেয়েছিল, কিন্তু জগন্নাথ সেক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে সে ক্ষিপ্ত হয়ে সকলকে একে একে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে পিশাচ সাধনা শুরু করেছিল। আর সে প্রয়োজনেই মিলনকে সে টাকা দিয়ে হাত করেছিল। মিলনই জয়ের ব্যবহৃত বস্ত্র এবং অন্যান্য সামগ্রী দিয়ে মধুবালাকে সাহায্য করত। সেদিন রাতেও সে গিয়েছিল মধুবালার কাছে, কিন্তু আমি সেটা দেখে ফেলেছিলাম। তবে সবার অলক্ষ্যে মা ঠাকুরনের ঈশ্বরের প্রতি অগাধ শ্রদ্ধাই তার পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে আমি মনে করি। নির্মলা দেবীকে অজ্ঞান অবস্থায় ঠাকুর ঘরের বেদিতে পাওয়া যায়। তার মাথা ফেটে রক্ত তখনও চুয়ে পড়ছিল মেঝের একাংশে। কাঁদতে কাঁদতে তিনি তার মাথা ঠুকেছিলেন ঠাকুরের বেদিতে। তার বিশ্বাসের জড়ি সেদিন আমাদের অবাক করে তীব্র আঘাত এনেছিল পিশাচের উপর। আমার ক্ষুদ্র বিদ্যায় এইটুকু আমি বেশ ভালোই বুঝতে পেরেছিলাম সেদিন। তোমরা তো জানোই, নিষ্ঠার সাথে ঈশ্বরকে স্মরণ করলে ঈশ্বরও তার সন্তানকে বিপদমুক্ত করার জন্য যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। এইটুকু বলে তারানাথ থামল। আমরাও বুঝলাম তারানাথ আবার নিজ ভাবনায় মগ্ন হয়ে গিয়েছেন। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত 8টা বাজে। এবার আমাদের উঠতে হবে। তবে প্রতিবারের মতন এবারও তারানাথের অভিজ্ঞতা আমাদের মুগ্ধ করেছে। আমরা জানি আমরা আবার আসবো, আমাদের আসতেই হবে। তারানাথের অভিজ্ঞতা হোক কিংবা গল্পের স্বাদ গ্রহণের লোভে আবার আমি আর কিশোরী এসে উপস্থিত ঠিক হবই এই মঠ লেনের বাড়িটাতে। এসব ভাবতে ভাবতেই তারানাথকে বিদায় জানিয়ে উঠে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে।